জামাত ইসলামীর প্রস্তাব আনুষ্ঠানিকভাবে মেনে নিতে বাধ্য হলো বিএনপি। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা ঘটেছে। কি ঘটেছে দর্শক, আপনাদেরকে একটু পেছন থেকে শোনাই। 13 জুন 2025 সে লন্ডন কেলেঙ্কারির পর, লন্ডন কেলেঙ্কারি কি, ওই যে একটা হোটেলে তারেক রহমান এবং প্রফেসর ইউনূস বৈঠক, ওটা বাংলাদেশের রাজনীতিতে একটা কলঙ্কজনক অধ্যায়। বৈঠকটা যতটা না কলঙ্ক, তার চাইতে বৈঠকের পর একটা জয়েন্ট স্টেটমেন্ট, একটা পলিটিক্যাল পার্টির বিদেশে অবস্থানরত প্রধান হেড অফ দি স্টেট বা হেড অফ দি গভর্নমেন্টের সাথে জয়েন্ট স্টেটমেন্ট, এটা নজিরবিহীন, এটা কেলেঙ্কারি। সেখানে আরো অনেক ভাগ বাটোয়ারা হয়েছিল, সেটা টিকবে না, সেটা আলাদা আলোচনা। এগুলোকে একত্র করে আমরা ওটাকে লন্ডন কেলেঙ্কারি বলছি, হোয়াটএভার। তো দর্শক, ওই সময়টায় মানে জুলাইয়ের প্রথম দিকে অথবা তারও আগের ঘটনা, বিশেষ করে 13 জুন থেকে টানা 1 মাস পর্যন্ত বিএনপি খুব কনফিডেন্স ছিল যে তারা ক্ষমতায় আসবে। তখনকার সময় বিএনপির কি অবস্থান ছিল জানেন? আমার দেশ, বাংলাদেশ 24, বিভিন্ন নিউজ পেপারে এসেছে, অনলাইন পোর্টালে এখনো আছে। বিশেষ করে জুন থেকে আগস্ট পর্যন্ত বিএনপি জোরালোভাবে বলে আসছিল যে গণভোট মানি না, গণভোটের পিছনে, গণভোট যারা চায় তাদের দুর্বিসন্ধি আছে। এমনকি এটা বিএনপির কেউ কেউ দাবি করেছিল যে সরকারের প্রতারণার কৌশল নির্বাচন ঠেকাতে গণভোট। যেহেতু মিডিয়াগুলো বিএনপির দখলে, ওইভাবে জোরালোভাবে প্রচার হয়নি, কিন্তু এরকম পারসেপশন ছিল। কেউ কেউ বলেছিলেন গণভোট এটা সরকারের ম্যানিপুলেশন, এইভাবে বলেছিল, মানে গণভোটের বিরুদ্ধে ছিল। বিএনপির স্থায়ী কমিটি ভিতরে এটা আনুষ্ঠানিকভাবে তারা বলেনি, যুক্তি তর্ক দিয়ে আলোচনা করেছিল যে কেন গণভোট চলবে না। গণভোট বিএনপির কথা ছিল যে না, জুলাই সনদ অমুক তমুক, এগুলো পরবর্তী পার্লামেন্টের বিষয়, কোনো গণভোট অমুক তমুক কিছু না, পরবর্তী পার্লামেন্ট যা করা করবে, নির্বাচিত সংসদ করবে। এবং আরো স্মরণ করিয়ে দিই আপনাদের, বিএনপি নেতারা এটাও বলেছিল গণভোট যদি হতেও হয়, সেটা আগে পার্লামেন্ট তারপরে গণভোট। এর মানে বিএনপি প্রচলিত গণভোটের সিস্টেমের বিরুদ্ধে ছিল, এটা দিবালোকে নেই স্পষ্ট। তো দর্শক, সেই বিএনপি, অথচ জামাত শুরু থেকে বলে আসছিল, জামাত জুলাই সনদ বাস্তবায়নের যতগুলো পদ্ধতি তার মধ্যে একটা জামাতি পদ্ধতি ছিল গণভোট, জামাতের প্রস্তাবনা ছিল। আর বিএনপি তার বিরোধিতা করতো, ম্যানিপুলেশন, প্রতারণার কৌশল, এখন না ওটা পরে, এরকম কথাবার্তা বলতো। রাইট, মনে করে দিতে পেরেছি। এবার আসেন সর্বশেষ খবর, গণভোট বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত যে তারা গণভোটে রাজি। এবং তারা সরকারকে বলছে যে গণভোট আয়োজনে ইসিকে আপনারা ক্ষমতা দিয়ে দেন। যদিও এখানেও এরপরও বিএনপির বিরুদ্ধে জরুরি সতর্কবার্তা আছে, আমরা আসছি সেদিক। এটাকে আমি দেখতে চাই যে নাকে খত দিয়ে, বিএনপি নাকে খত দিয়ে জামাত ইসলামীর প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে। বিএনপি অপরাজনীতি করেছে, জুলাই ভুলিয়ে দিতে চেয়েছে, জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, নানান প্রতারণার আশ্রয় নিয়েছিল, কিন্তু কোনোভাবেই যেহেতু পারেনি, শেষ পর্যন্ত বাধ্য হয়েছে গণভোটে সম্মতি দিতে। এই জন্য উল্টোপাল্টা রাজনীতি করলে বারবার এরকম নাকে খত দিয়ে সঠিক লাইনে আসতে হয়। জামাত তো প্রথম থেকে একই লাইনে, অনেকগুলো অপশন তাদের মধ্যে ছিল, তার মধ্যে একটা গণভোটের দিকে এখন যাচ্ছে দেশ। তো দর্শক, বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত, সরকার গণভোট বিষয়ে ইসিকে ক্ষমতা দিতে পারে। তো আপনারা গণভোট মানলেন, জামাতের এই প্রস্তাব মানলেন, একটু দেরিতে মানলেন। যদিও এখানেও কিছু বিষয় আছে, আমি বলি। দেখেন, সেটা হচ্ছে যে বিএনপি পরিস্থিতি শিকারে বাধ্য হয়ে, যে দেখেন না আমসালা সব যাবে, এই জুলাই ভুলিয়ে দিতে চাইলে আমরাই ভুলে যাব, নিজেরা নিজেদেরকে ভুলে যাব, অতএব এটা মানতে হবে। কিন্তু এখন বিএনপির ধান্দা কি? এখন ধান্দা হচ্ছে যে ঠিক আছে গণভোট হোক, কিন্তু গণভোটের পর জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের আলোকে। কিন্তু জামাত, এনসিপি সহ সরকার সবাই বলছে না, আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে, অধ্যাদেশ জারি হবে, আর গণভোট ওটার মাধ্যমে চূড়ান্ত বৈধতা নেওয়া হবে, যাতে আদালতে বা পার্লামেন্ট কেউ কোনোভাবে এই জুলাই সনদকে ধ্বংস করতে না পারে। কিন্তু বাস্তবায়ন এখনই হতে হবে। কিন্তু বিএনপি এটা চায় না, এটা একটা বিএনপির ধান্দা এখনো। যেহেতু গণভোটে রাজি হয়েছে, ওটাও রাজি হবে, নাকে খত দিয়ে আসবে। আবার বিএনপি আরেকটা ধান্দা আছে যে গণভোট হোক, ঠিক আছে, কিন্তু গণভোটটাকে আবার পার্লামেন্টের মাধ্যমে বৈধতা আনতে হবে। গণভোটের উপরে কোনো সংবিধান, কোনো আদালত, কোনো পার্লামেন্ট নাই। কিন্তু বিএনপির একটা ধান্দা হচ্ছে গণভোটের বৈধতা পার্লামেন্টে পাশ করাতে হবে,
তখন পার্লামেন্টে বিল উত্থাপন করে যদি যদি বিএনপি ক্ষমতা আসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, তারপর যদি পাশ হয় এরকম যে না এই গণভোট অবৈধ ছিল, বিএনপির ধান্দা এখন ওইটা। মানে বিএনপি ঘুরিয়ে ফিরিয়ে নানান ভাবে, জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি, জুলাই আপত্তি পার্টি, জুলাইতে কিচ্ছু ঘটেনি, বিএনপির বিশ্বাস বিএনপির রাজনীতি হচ্ছে এটা। যদিও বিএনপির অনেক নেতা কর্মী জীবন দিয়েছে, জুলাইতে অংশগ্রহণ করেছে। তো দর্শক, এই জায়গায় বিএনপির বিরুদ্ধে আমাদের সতর্কবার্তা যে বিএনপি বাহ্যিকভাবে গণভোট মানলেও সরকারও বলছে যে না অনেক অগ্রগতি হয়েছে, সমস্যা চাপ অনেকটা কমে গিয়েছে যেহেতু বিএনপি গণভোটে রাজি হয়েছে। কিন্তু না, গণভোটে রাজি হলেও এখনো দুর্বিসন্ধি আছে। তবে বিএনপি সব ফাঁক শিশির মনিরা আলী রিয়াজরা ভালোভাবেই বুঝেন, মনির হায়দাররা বুঝেন এইসব ফাঁক এই নতুন বাংলাদেশে চলবে না। সব জায়গা থেকে বিএনপিকে পিছু করতে হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জুলাই সনদের বিষয়ে জনগণের সম্মতি নিয়ে গণভোট নেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠানের বিষয়ে সম্মতি দেয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। স্থায়ী কমিটি মনে করে গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তা বাস্তবায়ন করবে। এই যে ধান্দা, মানে গণভোট হবে কিন্তু তারপর ওই কথিত নির্বাচিত সংসদ, আরে ভাই গণভোটেই তোর সিদ্ধান্ত, নির্বাচিত সংসদটা আবার কি? মানে এই সংসদের মূল ঝুলানো নীতিতে কিন্তু এখনো আছে। এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। জামাত অন্যান্য সব রাজনৈতিক দলকে চাপ দিয়ে নিশ্চিত করতে হবে যে না, নির্বাচিত সংসদ কিচ্ছু না, ওটা পরে, তারা পরে যা করা করবে, কিন্তু জুলাই সনদ এখনই বাস্তবায়ন হতে হবে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। আর জুলাই সনদকে যেন কোনো সংবিধান, কোনো সংসদ, কোনো আদালত যেন উল্টে দিতে না পারে, এই জন্য গণভোটের মাধ্যমে সেটা চূড়ান্তকরণ করতে হবে। কিন্তু সংসদ বাস্তবায়ন করবে, এই যে বিএনপির ধান্দা, এটা মানা যাবে না। যদিও বিএনপি এটা করতে চাইলেই যে পারবে তা না। সাপোজ বিএনপি যদি ক্ষমতায় যায়, যদিও যাবে না, তারপরে যদি তারা জুলাই ভুলিয়ে দিতে গণভোট যেটা হয়েছে ওটাকে বাতিল করে দেয় সংসদে, একদিনও বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, টেনে হিসেবে মানুষ নামিয়ে দিবে। কিন্তু বিএনপির ধান্দা ওইটা। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে অভিমত ব্যক্ত করেন দলের নীতি নির্ধারকরা। লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে সূত্র জানা গেছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত্য কমিশন সর্বশেষ বৈঠক আলোচনায় সারাংশ স্থায়ী কমিটি অবহিত করেন। এই কাজটা করার কথা কিন্তু মহাসচিবের, কিন্তু না, মহাসচিব এখন ধইছে। হোয়াট এভার, মূল কথা হচ্ছে এটাই, বিএনপি কিছুটা বাধ্য হয়েছে, বাকিটা বিএনপিকে বাধ্য করতে হবে। জামাত ইসলামের কূটনৈতিক সফলতা বিএনপিকে ছাড়িয়ে গেছে। আমি কিছু কম্পারিজন দেখাবো যে বিএনপির চাইতে কতটা এগিয়ে। এখন হচ্ছে এরকম যে 90:10, জামাত 90, বিএনপি 10, জামাত এত দূর এগিয়ে গেছে। এখন জামাতের এই সফলতা বিএনপি মানতে পারছে না। কার্যত জামাতের এই কূটনৈতিক সফলতা দেখে বিএনপি অনেকটা অবাক, যেগুলো কি এমন বাংলাদেশ চেয়েছিলাম। দর্শক, এমন কোনো দিন নেই আমিরে জামাতের যে বসুন্ধরা কার্যালয়, সেখানে কোনো কূটনৈতিক মিটিং হয় না, এমন কোনো দিন নেই। বিদেশি রাষ্ট্রদূতরা আসেনি, একদিনে দুইটা প্রতিনিধি দলও আসে, কমপক্ষে একটা আসেন, এটা একদম নিশ্চিত। সকালে যেরকম নাস্তা খেতে হয়, এটা একটা রিয়ালিটি, ওরকম সকাল সকাল জামাত ইসলামীর দরবারে, আমিরে জামাতের দরবারে একটা কূটনৈতিক মিটিং থাকে, বিদেশিদের রাষ্ট্রদূতরা আসেন, ওটাও এরকম একটা রিয়ালিটি, নাস্তার মতো নিত্য নৈমিত্তিক হয়ে গিয়েছে। আপনি জামাত ইসলামের অফিসিয়াল পেজ দেখবেন, আর কোনো খবর না থাকলেও অমুক দেশের রাষ্ট্রদূত আমিরে জামাতের কাছে এসেছেন, ফুল দিয়ে আমিরে জামাতকে শুভেচ্ছা জানান, তার সুস্থতা কামনা করেন, মানে একটা সিরিয়াল লাইন। আর বিএনপির গত এক সপ্তাহে জামাত কয়টা কূটনৈতিক মিটিং করেছে? এক সপ্তাহে 7 দিনে আপনি 10+ পাবেন, আর বিএনপির পাবেন একটা। তাহলে 90:10। তো বিএনপি শুধু কূটনৈতিক সফলতা দেখে নেয়, সব জায়গায় সফলতা দেখেই জলে পুড়ে মরছে, কিন্তু কিছু করার নেই, রিয়ালিটি মেনে নাও। যেমন বিসিবিতে জামাত ইসলামী সমর্থিত প্রার্থী বিজয় লাভ করেছে। এখন দেখা যাচ্ছে যে সাবেক শিবির সভাপতি মহানগর, তিনিও বিসিবির পরিচালক। আবার বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠক, জামাতপন্থী এবং জামাত সমর্থিত, এরাই এখন লাইমলাইটে। বিএনপির লোকজন এখন এই জামাতের এই বলয় এসেছে। আসিফ আকবর তো বিএনপি ছিল, তো বিএনপি তো নির্বাচন বর্জন করেছে। ইশরাক তো হুমকি দামকি দিচ্ছে, কই সমস্যা নাই তো। আসিফ আকবররা তো আছেন এই জামাত সমর্থিতের সাথে, এবং আসিফ আকবরকেও জামাত সমর্থন করছে। বিএনপি করতেন তাতে কি, জামাতের কোনো আপত্তি নেই, কারণ তিনি সৎ লোক, তিনি বিএনপির চাঁদাবাজির সাথে নাই। বিএনপি করতেন বা করেন, কিন্তু বিএনপি চাঁদাবাজের সাথে নাই। আসিফ আকবরের ধ্যান, জ্ঞান, ক্রিকেট, পেশাদারিত্ব আছে, যার ফলে জামাত তাকে সমর্থন করেছে।
শুধু এই সেক্টর নয়, ওই কূটনৈতিক সেক্টর সব জায়গায় বিএনপি জ্বলে পুড়ে মরছে। চাঁদাবাজির রাজনীতি করলে ফল এটাই। এজন্য ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই যে ডাকসুতে শিবিরের সফলতা এবং বিজয় দেখে বিএনপি জ্বলে পুড়ে মরেছিল, এখন আবার শিবিরের নেতাদের যে কার্যক্রম বিজয়ী হওয়ার পর, এটা দেখেও জ্বলে পুড়ে মরছে। দেখে যে বিজয়ী হওয়ার পর, ভোটের পর তো আরো ভালো করছে, এসি, ফ্রিজ, অমুক তমুক কত কিছু, খাবারের মান রাতারাতি বদলে দিয়েছে। এখন বলে যে জরিমানার টাকা নাকি বাইতুল মালে জমা হয়। তো দর্শক, বিএনপি এখন হিংসা করা ছাড়া আর কোনো কাজ নাই। তারা এখন নির্বাচনই চায় না। মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান, তিনি বলেছেন যে বিএনপি এখন ছাত্র সংসদ নির্বাচন চায় না, কারণ তারা পরাজিত হয়েছে। জিততে কিন্তু চাইতো। মুজিবুর রহমান মঞ্জুর আশঙ্কা তারা জাতীয় নির্বাচনও চাইবে না, বলবে যে এখন নির্বাচনের পরিবেশ নাই, কারণ তাদের পরাজয়ের আশঙ্কা। এটা তিনি আশঙ্কা করেছেন। ইটস ট্রু। তো জামায়াতের যে কূটনৈতিক সারা, এটা কিভাবে, এখানে আরেকটা সুন্দর দিক, এটা জামাতের সফলতার আরেকটা কারণ। এই যে অ্যাক্টিভিস্টদের, নেটিজেনদের সমালোচনা গ্রহণ করেছে বলে মনে হচ্ছে। জামাতের এক বিতর্কিত, আমিরে জামাতের এক বিতর্কিত পররাষ্ট্র উপদেষ্টা ছিল, যিনি জামাতের ভিতরে থাকা একটা সিন্ডিকেট ব্যবহার করে প্রতারণার মাধ্যমে আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা হয়েছিলেন তথ্য গোপন করে। এগুলো সব ধরা পড়েছে, সমালোচনা হয়েছে, তাকে বাদ দেওয়া হয়েছে। এখন আর কূটনৈতিক মিটিংগুলোতে তিনি থাকেন না। এই যে সমালোচনা গ্রহণ করতে শেখা, এটা জামাতের সফলতার অন্যতম একটা কারণ। এখন জামাত কূটনৈতিক মিটিংয়ে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে রাখছে, সামনে এরকম আরো অনেককে রাখবে, নতুন নতুন অনেককে আনবে, কার পারফরমেন্স কি এটা দেখবে। আর জামাত ইসলামের কিছু কিছু নাবাল্যক জামাত আছে যারা বলে যে ওই ভুয়া প্রফেসর, ভুয়া ডক্টর মাহমুদুল হাসানের কারণে নাকি এত কূটনৈতিক সারা। না, জামাতের কূটনৈতিক সারা, এটা এই নাবালকরা বুঝেই না যে কূটনৈতিক সারার রহস্যটা কি। কূটনৈতিক সারার রহস্য হচ্ছে জামাতের পক্ষে গণজোয়ার। কূটনৈতিক সারার রহস্য হচ্ছে জাকসুদে শিবিরে বিজয়। এটা হচ্ছে কূটনৈতিক সারার রহস্য। আর ইন্টারন্যাশনালি প্রত্যেক দেশে জামাতের লোকজন, সাবেক শিবির নানানভাবে কাজ করছে। সাবেক শিবিরদের অবদান, কোনো লুচ্চা ভুয়া ডক্টর, ভুয়া প্রফেসরের কোনো অবদান নেই। প্রতারণা করে সে তার আখের গুছিয়েছে, এবং এটা জামাতের একটা অযোগ্যতা যে এই ধরনের প্রতারক ওইখানে যেতে পেরেছে। আমিরে জামাতের সরলতাকে পুঁজি করে সিন্ডিকেট এই ঘটনা ঘটিয়েছে। তো এটা তাদের টনক নড়েছে, এটা তাদের সফলতার পথে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। এভাবে তারা সফল হবে। বিএনপি দেখে জ্বলে পড়ে মরুক। সর্বশেষ আর এক ঘটনা, প্রত্যেক দিনই আমাদের এই কূটনৈতিক সফলতা নিয়ে, কূটনৈতিক মিটিং নিয়ে আলোচনা করতে হচ্ছে। এবং শুধু মিটিং না, মিটিং কিন্তু হাসিনার আমলেও হতো, বিএনপির সাথে বা জামাতের সাথে দু একটা গোপনে হতো, আমরা জানতাম। কিন্তু এখনকার আমিরে জামাতের সাথে মিটিং এর যে জেস্চার, দুই পক্ষেরই যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা অতীতে কখনো ছিল না, এখন এটা আমরা দেখতে পাচ্ছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইতালির মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ইতালির সাথে বাংলাদেশের শ্রম বাজারের একটা গভীর সম্পর্ক রয়েছে। ইতালিতে প্রচুর শ্রমিক দরকার, সেখানে সঠিকভাবে শ্রমিক পাঠাতে পারলে, শ্রমিক বা ম্যান পাওয়ার যাই বলেন, এবং স্টুডেন্ট বিষয়ে অনেকে পাঠানো যায়। এটা বাংলাদেশে বিদেশি রেমিটেন্স বেশি আসে, মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি। ইটালিও প্রথম দিকে আছে ইউরোপের মধ্যে। দেখেন এখানে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, এক কথা ওইসব জায়গায় কম বাংলাদেশ। আর দ্বিতীয় কথা, ওইসব জায়গায় যারা আছে তারা বাংলাদেশে অনেকে পরিবার নেই, পরিবার সহ ওখানে থাকে, টাকা পাঠায় না। তো বাংলাদেশে টাকা না পাঠালে কিন্তু বাংলাদেশে লাভ হয় না। আপনি বাংলাদেশি নাগরিক কিন্তু ওখানে বসে ইনকাম করেন, ওইখানেই খান, বাংলাদেশের রেমিটেন্স পাঠান না, আমার দেশে তেমন লাভ নেই। কিন্তু ইটালিতে যারা থাকে, পরিবার নিয়ে থাকেন, সংখ্যাটা খুব কম। বেশিরভাগই হচ্ছে যে ইটালিতে থাকেন, বাংলাদেশে টাকা পাঠান এবং মোটা অঙ্কের টাকা পাঠান। এবং আপনি দেখবেন যারা ইটালিতে থাকে তাদের পরিবার অনেক টাকা খরচ করে বাংলাদেশে, এবং তাদের উন্নত বাড়ি। মাদারীপুরে একটা এলাকা আছে ইটালি পাড়া বলা হয়, ইটালি পাড়া মানে ওখানে প্রত্যেক পরিবার থেকে গড়ে একজন ইটালি থাকে, এবং তাদের উন্নত ঘর বাড়ি, রাস্তাঘাট একদম প্রত্যন্ত অঞ্চলের ভিতরে, কিন্তু সেখানে ডুপ্লেক্স বাড়ি, উন্নত বাড়ি, যেটা আপনি খুব কম দেখবেন। সেই ইটালির রাষ্ট্রদূতের সাথে আমিরে জামাতের সৌজন্য সাক্ষাৎ। আমিরে জামাত কিন্তু যাননি, আমিরে জামাতের কাছে এসেছেন। দেখেন ওই যে মাহমুদুল হাসানের ভুয়া সফলতা যারা গল্প ছাড়ান, যদি এটা হতো তাহলে আমিরে জামাতকে যেতে হতো। কিন্তু কোনো ব্যক্তি সফলতা না, জামাতের গণজোয়ার দেখে তারা আসছে, তাদের কাছে যদি শিডিউল নিতে পারতেন ওইটা ছিল কোনো ব্যক্তির সফলতা, কিন্তু না, এটা হচ্ছে জামাতের কালেকটিভ সফলতা। 8 অক্টোবর বুধবার সকাল 9টায় বাংলাদেশে নিযুক্ত ইতালি মান্যবর রাষ্ট্রদূত মিস্টার আন্দ্রোনিকো আলোচন্দ্র বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।
এখন আমিরে জামাত সকালে নাস্তা করেন রাষ্ট্রদূতদের সাথে, অসাধারণ। বিএনপি বুঝে গেছে, বিএনপি আন্ডারস্ট্যান্ডিং, বিএনপি রিয়ালাইজেশন যে আমেরিকা সহ, আমেরিকা, চীন, আরো গ্রেট পাওয়ার্স যারা আছে এরা এখন জামাতের পক্ষে। জামাতের পক্ষে মিন্স কি? তারা জামাতকে ক্ষমতা এনে দিতে চায়, তারা চাইলেও তো পারবে না। মানে জামাতকে গ্রহণ করতে তাদের আপত্তি নেই। জামাতের পক্ষে মিন্স ইউরোপিয়ান ইউনিয়ন, যে জামাতকে জনগণ ক্ষমতা আনলে জামাতকে গ্রহণ করতে তাদের কোনো অ্যালার্জি নাই, এটা বিএনপির বিশ্বাস। এবং বিএনপি কি চায় এটা আগে বুঝুন, এই আলোচনাটা বুঝতে হবে। আসলে বিএনপির ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে গেছে, যে এটা বিএনপি ভালোভাবে বুঝে গেছে। আমি প্রমাণ দিব আজকে বিএনপি দুইটা বক্তব্য বিশ্লেষণ করে। প্রথম হচ্ছে যে বিএনপি কি চায়। বিএনপি খুশি হতো যে জনগণে যদি জামাত ইসলামীকে ভোট না দিত। ঠিক আছে, জনগণ ভোট দেয়নি, তাহলে তো সহজ বিএনপি। কিন্তু বিএনপি দেখছে যে না, জনগণ তো জামাতকেই ভোট দিবে, জামাত জোয়ার, তাহলে এরপরে বিএনপির প্রত্যাশা হচ্ছে জামাতকে জনগণ ভোট দিলেও যেন জামাতকে ক্ষমতা আসতে না দেয় বিশ্ব শক্তি, কারণ এরা তো জামাতে ইসলামী, এদেরকে কেন ক্ষমতা আসতে দিবেন, ঠেকান। এটা হচ্ছে বিএনপির সেকেন্ড এক্সপেকটেশন। কিন্তু বিএনপি দেখছে যে না, জামাতে ইসলামী কোনো সমস্যা নেই, তাদেরকে গ্রহণ করতে আমেরিকা প্রস্তুত, চীন প্রস্তুত, ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত, যুক্তরাজ্য প্রস্তুত, কারো কোনো আপত্তি নেই। আপত্তি আছে শুধু ভারতের, মধ্যপ্রাচ্য বা এদের তো এমনিতেই আপত্তি থাকার কথা না। বিএনপির আন্ডারস্ট্যান্ডিং এখন এটা যে জামাতের পক্ষে বা জামাতের পাশে, জামাতকে গ্রহণ করতে পুরো বিশ্ব শক্তি প্রস্তুত। আর বিএনপির ক্ষমতা আসার রাস্তা বন্ধ, কারণ ভোট দিবে না, আর ফাঁকে পুকুরে মেকানিজম করে কি ক্ষমতা আনতে পারবে না। এটার দলিল কি, প্রমাণ? সালাউদ্দিন আহমেদের বক্তব্য। দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে তিন পরাশক্তি। আমি আরেকটা আলোচনায় বলেছি, আবারও এটা রিপিট করি, কারণ সব আলোচনা তার সবাই শোনেন না। মনে রাখবেন, যারা ক্ষমতায় আসবে তারা কখনো ষড়যন্ত্র তত্ত্ব বলে না, ষড়যন্ত্র হলেও বলে না। কারণ ষড়যন্ত্রটা যদি তাদের পক্ষে যায়, তারা যদি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা আসে, তারা তো ভুলেও বলবে না যে ষড়যন্ত্র হচ্ছে, জামাত ইসলামীও বলবে না। যদি ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে ক্ষমতা এনে দেওয়ার কোনো চেষ্টা করা হয়, তাহলে ভুলেও জামাত ইসলামী বলবে না যে ষড়যন্ত্র চলছে, তারা বলবে সব ঠিক আছে। ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে কারা? যারা পরাজিত হবে তারা। এরা পরাজিতদের সঠিক ষড়যন্ত্রও বলে পরাজিতরা, আর ষড়যন্ত্রের ভুয়া কথাও প্রচার করে পরাজিতরা। এজন্য যারাই দেখবেন যে ষড়যন্ত্র বলছে, আপনি ধরে নেবেন যে এদের অবস্থা খারাপ, এদের ক্ষমতা আসার রাস্তা আপাতত বন্ধ। এখন একই আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সজাগ থাকতে হবে। আমি এটা বিশ্লেষণ করেছি। এখন আবার সালাউদ্দিন আহমেদ বলছেন দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে তিন পরাশক্তি, দুইটা দেশের বিরুদ্ধে। এক, দ্বিতীয় হচ্ছে আগ্রাসন, মানে ভয়াবহ ষড়যন্ত্র, ছোটখাটো না। আগ্রাসন মানে কি? তাদের পছন্দের লোককে ক্ষমতায় বসিয়ে দিবে। আগ্রাসন মানে তো আর তারা দখল করবে না, বোমা হামলা করবে না, ওইটা যে সম্ভব না এটা বাংলাদেশে সবাই বোঝে। এখন বিদেশি কোনো শক্তি বাংলাদেশে যদি কিছু করে, এর অর্থ এটা যে তাদের পছন্দের কাউকে ক্ষমতায় বসিয়ে দিবে। আর সেটা যদি বিএনপি হতো তাহলে তো আর বিএনপি এটা বলতো না। তাহলে এমন কোন শক্তিকে এই বিদেশি শক্তি ক্ষমতায় বসাতে চায় যারা বিএনপি নয়, তাহলে বিএনপি ছাড়া ক্ষমতায় আসতে পারে আর কারা? বর্তমানে জামাত। তাহলে বিএনপির বিশ্বাস জামাত ক্ষমতায় আসে। আর তিন পরাশক্তি, এই তিন পরাশক্তি বলতে কাদেরকে বুঝিয়েছে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। দেশের উপর আধিপত্য বিস্তারের জন্য তিনটি পরাশক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আধিপত্য বিস্তার কিভাবে? ওই যে পছন্দের শক্তিকে ক্ষমতা এনে, আর সেই পছন্দের শক্তির মধ্যে বিএনপি নাই, তার মানে বিএনপির সাথে বড় শক্তিগুলো কেউ নাই, গ্রেট পাওয়ার্স নাই, এটা স্পষ্ট হলো। আর বিএনপির সাথে না থাকলে কাদের সাথে আছে? আওয়ামী লীগের সাথে। আরে ভাই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আছে জামাতের সাথে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে না, দুইজনে দুই অনুষ্ঠানে বলেছেন, একটা হচ্ছে শিক্ষকদের আর একটা হচ্ছে আবরার ফাহাদ ইস্যুতে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে। এখন আবরার ফাহাদ নিয়ে কথা বলা বিএনপির জন্য একটু প্যারাডক্স হয়ে যায়, কারণ বিএনপির একটা নতুন ন্যারেটিভ, আবরার ফাহাদকে হত্যা করেছে গুপ্ত শিবির। তাহলে ভারতের কথা কেন বলেন? আপনি ইস্তেকামাত থাকেন যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, যদিও শুধু ভারতের বিরুদ্ধে অনেকেই বলেছে তাদেরকে হত্যা করা হয়নি। আবরার ফাহাদ নামাজ পড়তেন, শিবিরের বৈশিষ্ট্য ছিল বলে তাকে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদ হয়তো অরিজিনালি শিবির ছিল, আমি এটা শিওর না। তবে তার পরিবারকে তো দেখি যে জামাতের মহাসমাবেশে আসতে, জামাতের সাথে ভালো সম্পর্ক দেখি, হয়তো তার দাঁড়িপাল্লার ভোটার, আই ডোন্ট নো, এটা আমার ধারণা। আবরার ফাহাদের ফ্যামিলি কারোর সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই, তার ভাইয়ের সাথেও আমার কোনো পরিচয় নেই।
টিএসসিতে আবরার ফাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বিরুদ্ধে এখন 3টি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এর মাধ্যমে 2টি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল। তাহলে যেহেতু বিএনপি প্রচার করছে যে আগ্রাসন, এর মানে এটা বিএনপির বিরুদ্ধে। তাহলে 2টি আঞ্চলিক শক্তি কারা? একটা হচ্ছে ভারত। ভারতের বিরুদ্ধে তো বলতেই হবে। ভারতের বিরুদ্ধে বিএনপি বললে ওটা বুঝবেন দুধ ভাত, কারণ বিএনপি এই সালাউদ্দিন আহমেদ নিজেই হচ্ছে ভারতের লোক। তাহলে সালাউদ্দিন ইঙ্গিত করেছেন চীনের দিকে, চীন বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এখন চীনের তৎপরতা যদি বিএনপির অনুকূলে যেত তাহলে এটা কোনোদিন বলতো না। মানে চীনের তৎপরতা জামাতের অনুকূলে যাচ্ছে বলে এখন এটাকে আগ্রাসন বলছে। ক্লিয়ার? আর এই আঞ্চলিক শক্তি 2টার মধ্যে একটা হচ্ছে ভারত, একটা চীন, আর একটা হচ্ছে বিশ্ব শক্তি, বিশ্ব মোড়ল। বিশ্ব মোড়লকে আমেরিকা। তাহলে বোঝা গেল যে আমেরিকার যে তৎপরতা অবস্থান ওটাও বিএনপির পক্ষে নাই। আমেরিকার তৎপরতা এখন জামাতের পক্ষে গেছে। এটা বিএনপির বিশ্বাস, শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস। আমি আগেই কিন্তু থিওরি দিয়েছি যে ষড়যন্ত্র বা তৎপরতা এটা পক্ষে গেলে কখনো এটা বলবে না, বিপক্ষে গেলেই বলবে। তো আমেরিকা চীনের তৎপরতা বিএনপির বিরুদ্ধে বলেই বিএনপি এটা বলছে, বিএনপি পক্ষে গেলে বলতো না। তাহলে জামাত যে ক্ষমতায় আসতে যাচ্ছে এটা আরো ক্লিয়ার হয়ে গেলেন। আর আসলে জামাতের ওইটাই যে জনগণ ভোট দিবে আর তারা ঠেকাবে না, যে ইসলামী দল অমুক তমুক ঠেকিয়ে দাও না। জনগণ ভোট দিয়েছে, জামাতের সাথে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই, ওইটি পাশে থাকা। এই জন্যই বিএনপির মন খারাপ। শেখ হাসিনার মতো একটি লেজুর ভিত্তিক নেতার কারণে পরাশক্তি দেশ রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে। শেখ হাসিনার চাইতে আপনারা বেশি লেজুর ভিত্তিক, ভারতের দালালি বেশি করেন। শেখ হাসিনা তো স্ত্রী ছিল ভারতের, আর আপনারা হচ্ছেন ভারতের গোলাম। স্ত্রী তো স্বামীর সাথে রাগ দেখাতে পারে, অনেক সময় স্বামীকে মারতেও পারে, মান অভিমান করে ঝগড়া করে অনেক কিছু আদায় করতে পারে। তা হাসিনা এটা করতো, মোদির সাথে মাঝে মাঝে আঙ্গুল বাঁকা করে আদায় করতো, কারণ স্ত্রী একটা হক আছে। আর বিএনপি তো গোলাম, ভারতের কাছ থেকে কিচ্ছু আদায় করতে পারবে না। হাসিনা যা পেরেছে তা পারবেন, সব দিয়ে দিবে, দেশ বিক্রি করে দিবে। তো দর্শক, বিএনপি ভয় আছে, বিএনপির মধ্যে ভয় ঢুকে গেছে। তাদের ক্ষমতা আসার রাস্তা বন্ধ। দেশের জনগণ তাদের সাথে নাই, আর বিশ্ব শক্তি তাদের সাথে নাই। ভারত আছে, কিন্তু ভারত তো পালিয়েছে, ভারত তো পরাজিত হয়েছে।